তাদের জন্য আমার পরিচয়টা দিয়ে ফেললাম প্রথমেই। আর আজকে আমরা হচ্ছে সিকিউ সলভ করব। আর তোমাদের সবার এই আর্লি বার্ড অফারটার কথা একটু মনে করিয়ে দিতে চাই আরেকবার, যে এই আর্লি বার্ড অফারটায় কিন্তু তোমরা এনরোল করলেই পাচ্ছ সম্পূর্ণ নতুন শিকড় টি শার্ট, প্রিন্টেড বাংলাদেশের ম্যাপ, প্রিন্টেড ফাইনাল মডেল টেস্ট প্রশ্ন ও ওএমআর। ঠিক আছে? আর এটা করতে হলে 16780 নম্বরে ফোন করতে হবে। ওকে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা যাব হচ্ছে 11.2 এর 23 নাম্বার অনুশীলনীর যে 23 নাম্বার অঙ্কটা আছে এইটা সলভ করার জন্য। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2016 সালে একবার এসেছিল। বলা হয়েছে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 5:12:13 এবং পরিসীমা হচ্ছে 30 সেন্টিমিটার। পরিসীমা হচ্ছে 30 সেন্টিমিটার। ত্রিভুজটি অঙ্কন করো এবং কোণ ভেদে ত্রিভুজটি কি ধরনের তা লিখো। বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। কোশ্চেন অনেক বড় শুনাইলো, আসলে খুব ইজি। উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি, প্রস্থ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? দ্যাটস ইট। তো আসো আমরা একটু করার চেষ্টা করি। যে বলছে যে ত্রিভুজটি অঙ্কন করো এবং কোন ভেদে ত্রিভুজটা কি ধরনের তা লিখো। ওকে, ফার্স্ট অফ অল খুবই ইজি। আগে ত্রিভুজটা অঙ্কন করতে হলে বাহুর মানগুলো আমার জানা দরকার। তুমি একটা জিনিস দেখো, পরিসীমা মানে হচ্ছে তিন বাহুর যোগফল, তাই না? পরিসীমা মানে কি? তিন বাহুর যোগফল। তার মানে 5x 12x 13x এর যোগফল হচ্ছে 30, তাই না? তো আমরা লিখে নিতে পারি। আমরা ধরি বাহুগুলো হচ্ছে, ধরি বাহুগুলো কত? 5x 12x 13x। বাহুগুলো 5x 12x 13x। প্রশ্ন মতে এই তিনটার যোগফল, যেহেতু পরিসীমা বলছে 5x 12x আর 13x, এই তিনটার যোগফল হচ্ছে আমার কত? 30। কেন? কারণ পরিসীমা 30। যদিও তুমি এখান থেকে একটা ট্রিকও খাটাইতে পারতা, যে 5 আর 12 17 আর 3 13 হচ্ছে 30, পরিসীমার সমান হয়ে যায়। তার মানে x এর মান 1 আসবে। আমি দেখেও বলে দিতে পারি। বাট হোয়াট এভার, আমরা যেহেতু অঙ্ক দিছি, আমি অঙ্কের জেনারেল নিয়মই ফলো করছি। মনে করি আমি বুঝতে পারি নাই। ঠিক আছে? আমি অনেক বোকা। সো এটা সমান হচ্ছে কি? 30x সমান হচ্ছে 30, দ্যাটস ফর x ইকুয়াল টু 1। অতএব বাহুগুলোর পরিমাপ গুলোর দৈর্ঘ্য কত? আচ্ছা, এখানে মিটার 30 সেন্টিমিটার বলছিল। তাহলে এগুলোর লাস্টে আমরা সেন্টিমিটার এককটা বসায় দেই। তাহলে 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 13 সেন্টিমিটার। ওকে, তো এখন আমাকে ত্রিভুজটা আঁকতে হবে। এখন আমরা সম্পাদ্যতে শিখছি কেমনে ত্রিভুজ আঁকে, এটা আর আমি নতুন করে দিলাম না। কিন্তু এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারি যে এই যে বাহুগুলা রয়েছে, এই বাহুগুলো কিন্তু পিথাগোরাসিয়ান ত্রয়। পিথাগোরাসিয়ান ত্রয় কোনগুলা? ওই যে মনে আছে 3 4 5, তারপরে হচ্ছে 5 12 13, এগুলো হচ্ছে পিথাগোরাসিয়ান ত্রয়। যে সবচেয়ে বড় বাহুটার স্কয়ার বাকি দুইটার স্কয়ারের যোগফলকে সমর্থন করে। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। অথবা তুমি যখন এটাকে আঁকবা তখন কিন্তু অটোমেটিক্যালি দেখতে পারবা যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আসছে, যেটা হচ্ছে 13, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 5। সো তুমি বলবা যে এখানে এই ত্রিভুজটা যদি হয় এ বি সি, সো দেখা যাচ্ছে এসি স্কয়ার সমান হচ্ছে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। হ্যাঁ, সো এই সূত্রকে সমর্থন করে। সমর্থন করে। সুতরাং ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। বেশ, এভাবে প্রমাণ করে লিখতে পারবো। বুঝতে পারছো? ওকে, সো দেখেই বোঝা যাচ্ছে। তো এটা খুব ইজি ছিল। নেক্সট কোশ্চেনে যাই। বলছে বৃহত্তর বাহুর দৈর্ঘ্য এবং বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য আর ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট। তো আমি আগে ধরি ক থেকে পাই। ক হতে পাই বৃহত্তর বাহু কত ছিল বলতো? 13 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতর
বাহু 5 সেন্টিমিটার। ওকে, তাহলে বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য ধরতে বলছে আর ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরতে বলছে। তাহলে লেখো, সুতরাং বা এখানেও লিখতে পারো, হতে পারে বৃহত্তর বাহু বা দৈর্ঘ্য সমান হচ্ছে 13 সেন্টিমিটার, ক্ষুদ্রতর বাহু বা প্রস্থ সমান হচ্ছে 5 সেন্টিমিটার। হ্যাঁ, সো এইভাবে লিখতে পারি, যেটাকে আমি শর্টকাটে লিখে দিচ্ছি এখানে। এটা হচ্ছে আমার দৈর্ঘ্য আর এইটা হচ্ছে আমার প্রস্থ। আমি আরেকটা লাইন এক্সট্রা করলাম না, তোমরা এটা নিজেরা লিখতে পারবে, আমি জানি। ঠিক আছে, হতে পাই বৃহত্তর বাহু বা দৈর্ঘ্য সমান হচ্ছে 13 সেন্টিমিটার, ক্ষুদ্রতর বাহু বা প্রস্থ সমান হচ্ছে 5 সেন্টিমিটার। অতএব আয়তক্ষেত্রটির কর্ণ, আয়তক্ষেত্রটির কর্ণ কত হবে বলতো? কর্ণের সূত্র কি? আয়তক্ষেত্রের কর্ণের সূত্র কি? √, বাহু দুইটার সন্নিহিত দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। মনে আছে? লিখে দেই, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে আমি √, দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য হচ্ছে 13 স্কয়ার, প্রস্থ হচ্ছে 5 স্কয়ার। এটা যদি দেই তাহলে কত আসতেছে? 169 প্লাস 25 কত আসে ভাইয়া? 169 প্লাস 25 49194, √194 সেন্টিমিটার। ওকে, এত সেন্টিমিটার। বুঝতে পারছে? দেখো তুমি পর্যন্ত বুঝছো? আচ্ছা, অনেকে অ্যান্সার বলে দিছে যে হ্যাঁ, ওকে, অনেকে অ্যান্সার বলছে। ওকে, ঠিক আছে। এইটা হচ্ছে আয়তক্ষেত্রটির কর্ণ। আমাকে কিন্তু কর্ণ চাই না, আমাকে বলছে ওই কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল। তাহলে লেখো, সুতরাং কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল হবে বাহুর স্কয়ার, তাহলে 194 স্কয়ার, এত বর্গ সেন্টিমিটার সমান হচ্ছে 194 বর্গ সেন্টিমিটার। দ্যাট ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? সো আমি দেখতে পাচ্ছি মুস্তাহিদ, তহমিনা, তামান্না সহ আরো অনেকেই কোয়েশ্চেন করছে, সরি অ্যান্সার দিছে। ওকে, মাহাতাব বলছে এসএস নিব। এসএস নেওয়ার কি দরকার আছে? আচ্ছা, নেও, সমস্যা নাই। রুদ্র, তারপরে শুভ, পুষ্পিতা, ঐশী বলছে ডান, সামির বলছে ক্লিয়ার। ওকে, নিলয় দাস, তাহসী, লাবিব 10% এবং প্রস্থ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত পাবে? এটা নিজে ট্রাই করবে, এটা আমরা ক্লাসে করছি। হ্যাঁ, তো দৈর্ঘ্য যেটা ছিল 13 সেন্টিমিটার, তাই না? দৈর্ঘ্য ছিল কত? 13 সেন্টিমিটার। এটাকে 10% বাড়ায় দিবা। হুম, দৈর্ঘ্য 13 সেন্টিমিটারকে কি করবা? 13 এর 10% বাড়াবা, আর প্রস্থ হচ্ছে 5 এর 5 প্লাস 5 এর 20% বাড়াবা। তারপরে এইটা ক্ষেত্রফল বের করবা, আগের ক্ষেত্রফল এই ক্ষেত্রফলে পার্থক্য বের করবা, টোটালটার উপরে হচ্ছে তুমি শতকরা বের করবা। এটা ট্রাই করবা, নিজে নিজে ট্রাই করবা, এটা হোমওয়ার্ক। হ্যাঁ, এটা নিজে নিজে ট্রাই করবা। ওকে, পারবে ইনশাল্লাহ। এটা ক্লাসে করাইছি আমি, এবং এটা শর্টকাটও দেখাইছিলাম আমি। হোয়াটএভার। একদিন কোনো ক্লাসে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত হচ্ছে 1:4। আমি একটু কথা বলি, এই অনুপস্থিত উপস্থিত এই জায়গাতে বেশিরভাগ স্টুডেন্ট এক জায়গায় প্যাচ লাগায় ফেলে। সেটা একটু বলে দেই যাতে তোমরা সেই প্রবলেমটায় না পড়ো বা ভুলটা না করো। সেটা হচ্ছে, ভাইয়া আমাকে খেয়াল রাখতে হবে আগে কোনটা বলতেছে, আগে কি অনুপস্থিত কথা বলতেছে নাকি আগে উপস্থিত কথা বলতেছে। আমাকে কিন্তু অনুপাতটা সেই অনুযায়ী সাজাইতে হবে। ঠিক আছে? যদি আমাকে আগে অনুপস্থিতের কথা বলে তাহলে আমাকে খেয়াল রাখতে হবে সবসময় অনুপস্থিতের নামটা কোথায় আছে সেইটাকে ট্র্যাক করব আমরা, যাতে উপস্থিত নাম্বার আর অনুপস্থিত নাম্বার মিক্স আপ না করে ফেলি। ঠিক আছে? ওকে, রিফাত বলতেছে ভাইয়া আমি শিখু অফিসের বাহির থেকে ক্লাস করছি। আর তুমি শিখু অফিসের কোথায় আছো? অফিসে চলে আসো, দেখা করে যাও। ঠিক আছে? কে বলছো এটা? কে জানি? রিফাত, তুমি যদি শিখু অফিসের আশপাশে থাকো গুলশানের, চলে আসো ক্লাসরুমে, তোমাকে দেখাই সবাইকে। ঠিক আছে? ওকে, ওকে। অনেকজন বলছে কয়ের উত্তর হচ্ছে 2 নাম্বার। ওকে, আচ্ছা।
ফার্স্ট অফ অল বলছে অনুপস্থিত শিক্ষার্থীদেরকে মোট শিক্ষার্থীর শতকরা প্রকাশ করো। এটা খুবই ইজি। আমরা তো শর্টকাটও শিখছি, শর্টকাটও বলতে পারি। হ্যাঁ? বাট না চাইলেও প্রবলেম নাই। তো অনুপস্থিত শিক্ষার্থীদেরকে মোট শিক্ষার্থীর শতকরায় প্রকাশ করতে বলছে। তাহলে আমরা তো একটা সূত্র জানি যে এটা হচ্ছে যে ধরি, আগে লিখি ধরি অনুপস্থিত শিক্ষার্থী কত বলতো 1x 1x কে তাহলে x ই বলা যায় x জন উপস্থিত শিক্ষার্থী কত 4x সুতরাং মোট শিক্ষার্থী কত হবে বলতো মোট শিক্ষার্থী হচ্ছে x প্লাস 4x বা 5x জন তাহলে শতকরা যখন প্রকাশ করতে বলছে শতকরা প্রকাশ কিভাবে করে মোট শিক্ষার্থীর শতকরা প্রকাশ মনে আছে শতকরা অনুপস্থিত সূত্র মনে আছে নিচে থাকে মোট উপরে থাকে কে অনুপস্থিত যেটা চাই তা যা চাবে তা ইন্টু 100%। তাহলে কি আসবে মোট কত 5x উপরে অনুপস্থিত কত x ইন্টু 100%। x x কাটা 5 দিয়ে এটা কাটলে 20 20% 20% অ্যান্সার কিন্তু নাইমা জুই সঞ্জিদা খ নাম্বারটা বলছে 5 জন শিক্ষার্থীর বেশি উপস্থিত হলে 5 জন শিক্ষার্থী যদি বেশি উপস্থিত হতো অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত 1:9 হতো মোট শিক্ষার্থী কত আমি একটু মার্ক করি এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বলতে বোঝার একটা ব্যাপার আছে ঠিক আছে এই অঙ্কটায় আমরা অনেক সময় ভুল করতে পারি তো আমরা যদি ভুল না করি এই জন্য এটা একটু মনোযোগ দিয়ে করব আমরা ঠিক আছে একটা জিনিস বোঝার আছে এখানে বলছে 5 জন শিক্ষার্থী যদি বেশি উপস্থিত হয়ে যেত ঠিক আছে যা উপস্থিত হয়েছে তার চেয়ে যদি 5 জন বেশি উপস্থিত হতো তাহলে উপস্থিত আর অনুপস্থিত বা অনুপস্থিত ও উপস্থিত সরি আগে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত হয়ে যেত 1:9 মোট শিক্ষার্থীর সংখ্যা কত ঠিক আছে ওকে সো এই জায়গায় একটু বোঝার জিনিস আছে সেটা আমি তোমাকে একটু বলি যে ধরি অনুপস্থিত আগেরটাতেই তো দেখছি ক নম্বরে অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যা হচ্ছে x জন তাহলে উপস্থিত শিক্ষার্থী কত আসবে বলতো 4x জন এটা আমরা খতেও দেখেছি সরি কতেও দেখেছি আচ্ছা এখন খেয়াল করো আমি একটা 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 বক্স আঁকি আমি তোমাকে বোঝানোর জন্য এটা করি হ্যাঁ এটা একটু বুঝাই তোমাকে আমি এখানে ধরো একটা বক্স আছে হ্যাঁ খেয়াল করো কিন্তু আমি যা বলতেছি মনোযোগ দিয়ে খেয়াল করো মাঝখানে একটা ঘর আছে এখানে কিছু বল আছে 1 2 3 4 5 6 ওকে আবার মনে করো 1 2 3 4 5 6 7 8 হ্যাঁ তাহলে এইটা হচ্ছে মনে করো এ ঘর এইটা হচ্ছে মনে করো বি ঘর খেয়াল করো কিন্তু যা বলতে চাচ্ছি এখানে টোটাল কতগুলো বল আছে ভাইয়া 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 তাহলে বল টোটাল কত 14টা তাই না বল কিন্তু টোটাল 14টা ওকে আমি এখন একটা কাজ করতে চাচ্ছি কাজটা হচ্ছে আমি একটা বল এই ঘর থেকে এই ঘরে নিয়ে যাব মানে এই বলটাকে এই ঘর থেকে এই ঘরে নিয়ে যাব ঠিক আছে তাহলে কিভাবে আমি নিয়ে যেতে পারি ধরো এই যে এটা আছে এই যে এই বলটা আছে না খেয়াল করো কিন্তু আমি এই বলটাকে এইখান থেকে এই ঘরে নিয়ে আসলাম আবার
এই বলটাকে এই ঘর থেকে এই ঘরে নিয়ে আসলাম। তাহলে আগে এখানে কয়টা ছিল? আগে এখানে ছিল ৮টা, এখানে ছিল, সরি একটু উপরে লিখি। এখানে ছিল ৮টা, এখানে ছিল ৬টা। ২টা বল এখানে নিয়ে গেছি, তাহলে এইখানে আমার ২ যোগ হবে, আর এইখান থেকে নাই হয়ে গেছে, এইজন্য আমার ২ বিয়োগ হবে না? বুঝতে পারছো আমি কি বলছি ভাইয়া? যে খেয়াল করো আমি কি বলতেছি, আবার খেয়াল করো। আগে কি ছিল? আগে এইখানে ছিল ৬টা, এখানে ছিল ৮টা। তাহলে আমি যদি এখান থেকে ২টা বল এই ঘরে নিয়ে যাই, তাহলে এই ঘরের সাথে ২ যোগ হবে, আর এই ঘর থেকে কি ২ বিয়োগ হবে, তাই না? কেন বললাম এই ঘটনাটা? কারণ আছে। এখানে কিন্তু একটা কথা বলছে, যদি ৫ জন শিক্ষার্থী বেশি উপস্থিত হতো, তাহলে লেখো ৫ জন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে উপস্থিত শিক্ষার্থী সংখ্যা কি হবে বলতো? যারা উপস্থিত ছিল আগে 4x, তার সাথে ৫ জন যোগ হয়ে যাবে, তাই না? উপস্থিত যদি ৫ জন বেশি হইতো, তাহলে উপস্থিত শিক্ষার্থী ৫ জন যোগ হয়ে যাবে, আর অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যা কি হয়ে যাবে? আগে যে কয়জন অনুপস্থিত ছিল সেইখান থেকে ৫ জন বাদ হয়ে যাবে না? কারণ তারা তো এখন উপস্থিত। এই জিনিসটা কি বুঝতে পারছো? যে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে? এটা তো চেঞ্জ হয় নাই। কয়েকজন তাদের ভিতর থেকে বেশি উপস্থিত হয়ে গেছে, তাহলে অনুপস্থিত সংখ্যা আবার কমে গেল না? এখন তো বুঝতে পারছি নিশ্চয়ই কেন আমি ওই যে এক ঘর থেকে আরেক ঘরে বল পাঠানোর ব্যাপারটা বুঝাইলাম, যে এখানে ৫ জন বেশি উপস্থিত হওয়া মানেই কিন্তু অনুপস্থিত সংখ্যা আবার ৫ জন বিয়োগ হয়ে যাওয়া। আচ্ছা, এখন প্রশ্ন মতে, প্রশ্ন মতে প্রশ্ন মতে কি বলছে? অনুপস্থিত আর উপস্থিত শিক্ষার্থীর অনুপাত, তাই না? তাহলে অনুপস্থিত ভাগ উপস্থিত সমান হচ্ছে কত? 1/9। তাহলে এখান থেকে আমাদের অনুপস্থিত কত পাইছিলাম? x - 5 ডিভাইডেড বাই উপস্থিত কত পাইছিলাম? 4x + 5 ইকুয়াল টু হচ্ছে 1/9। আর গুণ করে দাও, 9x - 45 4x + 5, 9x - 4x 45 + 5, 5x = 50, x = 10, x এর মান 10। তাহলে x এর মান হচ্ছে 10। আমার এই আগের অঙ্কে পাইছিলাম মোট শিক্ষার্থী কতজন? 5x। মোট 5x বা 5 × 10 সমান 50 জন। ব্যাপারটা প্রথমে বুঝো নাই, তাদের জন্য আমি করেছি। এই মানটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? গ নাম্বারে বলেছে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 10 জন কম। তাহলে কম কে? কম হচ্ছে ছাত্রী সংখ্যা। তাহলে আমি ছাত্রী সংখ্যাকে কিছু একটা ধরি নি, যে ধরি ছাত্রী সংখ্যা x ধরতে পারো, y ধরতে পারো, z ধরতে পারো, এনিথিং ইউ ওয়ান্ট, ঠিক আছে? ধরো আমি x ধরলাম, x জন। অতএব ছাত্র সংখ্যা কত হবে? ছাত্রী সংখ্যার দ্বিগুণ মানে 2x থেকে 10 জন কম, তার মানে -10।
ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত নির্ণয় করতে বলছে, ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত নির্ণয় করতে বলছে। আমরা আগের অঙ্কে পাইছি কি মোট শিক্ষার্থী হচ্ছে 50 জন। তাহলে এটা লিখবা যে কত থেকে পাইলাম, খ হতে পাই মোট শিক্ষার্থী 50 জন। প্রশ্ন মতে ছাত্র আর ছাত্রী যোগ করে দেই, ছাত্রী হচ্ছে x প্লাস ছাত্র হচ্ছে 2x মাইনাস 10 ইকুয়াল টু 50 জন। 3x মাইনাস 10 ইকুয়াল টু 50, 3x ইকুয়াল টু 50 প্লাস 10, অতএব x ইকুয়াল টু 60/3 ইকুয়াল টু 20। তাহলে এখান থেকে পাইলাম কি ছাত্রী সংখ্যা x সমান হচ্ছে 20, ছাত্র সংখ্যা 2x মাইনাস 10, 2 ইন্টু 20 মাইনাস 10 মানে 30 জন, অথবা তুমি 50 থেকে 20 বাদ দিলেও 30 জন পাবা। তো এখান থেকে কিন্তু আমি ছাত্রী আর ছাত্র সংখ্যা পেয়ে গেছি। আমাকে বলছে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত। এখানে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত, হ্যাঁ, আগে ছাত্র সংখ্যা তার মানে আসবে 30, অনুপাতের কোনো একক নাই, সেটা তো জানোই। ক্লিয়ার ভাইয়া? গত বছরই এসছে যে a সমান কিছু একটা দেওয়া আছে a/x b/y c/z, আর একটা কিছু দেওয়া আছে b² p - 2b প্লাস p = 0, lmn কমিক সমানুপাতিক হলে, এটা লাস্ট ক্লাসে মানে আমি দেখাইছি এরকম কিছু একটা। এটা নিজে ট্রাই করবা, হ্যাঁ, এটা নিজে ট্রাই করবা। ক্রমিক সমানুপাতিক এই কথাটা মানে কি ভাইয়া? অনেকবার বলছি। ক্রমিক সমানুপাতিক মানে হচ্ছে এই যে মাঝখানেরটার স্কয়ার সমান বাকি দুইটার গুণফল, তাই না? দুইটার গুণফল ln, হ্যাঁ? তো এই জিনিসটা যদি আমি জানি তাহলে এটা সমান, এটা প্রমাণ করে ফেলবো। m স্কয়ারের জায়গায় ln বসাবো, m স্কয়ারের জায়গায় ln বসাবো, l আর n কমন নিব, মিলে যাবে। এটা আমরা নিজে ট্রাই করব, এটা পারবো। হ্যাঁ, খ নম্বর বলছে প্রমাণ করো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ডিভাইডেড বাই x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব, ওকে, সমান এটা। সো এই টাইপের অঙ্কের জন্য যেটা আমাকে করতে হয়, আগেই শিখাইছি আমি, যে ধরি যেটা দেওয়া আছে a/x সমান b/y সমান c/z, এইটা সমান হচ্ছে k। সুতরাং a সমান পেয়ে যাই আমি x কে, b সমান পেয়ে যাবা y কে, c সমান পেয়ে যাবা z কে, তাই না? যে a/x সমান কে, a সমান হচ্ছে x ইন্টু কে, b/y সমান কে, b সমান হচ্ছে y ইন্টু কে, c/z সমান কে, c ইকুয়াল টু হচ্ছে z কে, এটা পেয়ে যাবা। ওকে, তাহলে প্রশ্ন মতে বাম পক্ষ আর ডান পক্ষ যদি তুমি চিন্তা করো, বাম পক্ষ কি বলেছে? বাম পক্ষ বলেছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ডিভাইডেড বাই x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব, তাই না? এবার আসো a কিউব, a মানে কি? a মানে হচ্ছে x কে, তাহলে x কে তার উপরে হোল কিউব, b কিউব মানে হচ্ছে কি y কে, y কে তার উপর হোল কিউব, c মানে হচ্ছে z কে, z কে তার উপর হচ্ছে হোল কিউব, আর নিচে আছে x কিউব y কিউব z কিউব। সো আমি বুঝতে পারতেছি এখানে সবগুলোর উপর কিউব 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 চলে আসবে, একটা কে কিউব কমন নিয়ে ফেলি, থেকে যাবে x কিউব y কিউব z কিউব, আর নিচেও থাকছে x কিউব y কিউব z কিউব, তাই না? এটা কাটা সমান কে কিউব থেকে গেল। ডান পক্ষ একদম সহজ, এটা
কিভাবে আসলো জানে, আল্লাহ জানে। এবিসি, এ মানে কি এক্স কে, বি মানে ওয়াই কে, সি মানে জেড কে ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড। তাহলে এখানে থাকলো এক্স ওয়াই জেড কে কিউব, আর নিচে থাকলো এক্স ওয়াই জেড, এটা আর এটা কাটা থেকে গেল কে কিউব। লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। জান না? তাবাসসুম বলছে স্যার আগের প্রশ্নে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যা অপেক্ষা কম বলেছে। না ভাইয়া, ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যা অপেক্ষা কম বলে নাই, ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার দ্বিগুণের চেয়ে কম বলছে, দ্বিগুণের চেয়ে 10 কম। তুই মনে হয় কোশ্চেনটা মিস করে গেছো। ঠিক আছে, দেখো এখানে বলছে কি ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার দ্বিগুণের চেয়ে 10 কম। তাহলে ছাত্রী সংখ্যা কত? 20, 20-এর দ্বিগুণ কত? 40, 40 থেকে 10 বিয়োগ দিলে হয় কত? এই যে 30। এটাই বুঝাইছে। ওকে, আরেকটা ম্যাথ আছে ইম্পর্টেন্ট, খুব সুন্দর একটা ম্যাথ এই চ্যাপ্টারের, আরো একটা সুন্দর ম্যাথ। হ্যাঁ, সো বলছে প্রমাণ করো, উপরে কিছু একটা দেওয়া আছে, বলছে প্রমাণ করো বি সমান √1 প্লাস পি প্লাস √1 মাইনাস পি। তো এই টাইপের জিনিসপত্র থাকলে আমার টার্গেট থাকে আমার ওয়ান এই √1 প্লাস পি নিয়ে আসা, তারপর সেটাকে আমার যোজন বিয়োজন করা, এই টাইপের কিছু √1 প্লাস পি ডিভাইডেড বাই √1 মাইনাস পি, এইটা নিয়ে আসা তারপর যোজন বিয়োজন করা। তো আমার যেটা দেওয়া আছে সেটা আমি একটু তুলি, যে দেওয়া আছে বা গিভেন বি স্কোয়ার পি মাইনাস 2b প্লাস পি ইকুয়াল টু 0। তাহলে দেখো আমি যে কাজটা করতে পারি এখান থেকে, যে আমার দরকার তো শুধু বি, তাই না? বি কে পি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। বি যদি তুমি কমন নিয়ে ফেলো, বিপি মাইনাস 2 কোনো কাজে যায় না, বি স্কোয়ার মাইনাস 2b বিপি, পি যদি কমন নিয়ে ফেলি 2b উপাশে চলে যাবে। ওকে, পি, ওকে দেখি আমরা কাজ করি, এখান থেকে বি স্কোয়ার পি প্লাস পি কে পাশে রেখে দিই, 2b কে যদি পাশে নিয়ে আসি, আমি একটা পি কে কমন নিয়ে ফেলি, তাহলে থাকছে আমার বি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2b। তাহলে এখানে পি সমান থেকে যাচ্ছে আমার বি স্কোয়ার, সরি পি সমান থেকে যাচ্ছে আমার 2b ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস 1। পি এর মান একটা কিছু একটা পাইছি আমি। এবার তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার যেটা প্রমাণ করতে হবে সেখানে 1 আগে আছে, পি পরে আছে। তার মানে যোজন যদি তুমি করো তাহলে 1 এর পরে পি আসবে, তার মানে উপরে 1 থাকতে হবে নিচে পি থাকতে হবে, তাহলে তোমার জন্য ইজি। অথবা তোমাকে বিয়োজন যোজন করতে হবে। ওকে, তো ওই ঝামেলার ভিতর না গিয়ে আমি উভয় পাশে উল্টায় দেই, তাহলে আসবে 1/p সমান বি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2b। উল্টায় দিছি। এখন যদি আমি যোজন বিয়োজন করি তাহলে দেখবা আসতেছে 1 প্লাস পি 1 মাইনাস পি। এই যে দেখো 1 কিন্তু আগে আনার দরকার ছিল, দেখো এই দেখো এখানে 1 আগে আছে, আমার 1 কে আগে নিয়ে আসতে পারছি কিভাবে? উল্টায় দেওয়ার কারণে, উপরে যখন লব 1 বানাইছি। এই পাশেও যখন যোজন বিয়োজন করবা বি স্কোয়ার প্লাস 1 প্লাস 2b, বি স্কোয়ার প্লাস 1 মাইনাস 2b। হ্যাঁ, মজার একটা ব্যাপার হচ্ছে, তুমি একটু খেয়াল করো, এই জায়গাতে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা যায় না, যেহেতু 1, তাহলে এখানে একটা তুমি 1 গুণ করতে পারো, আবার এখানে একটা 1 এর উপরে স্কোয়ারও দিতে পারো, তাই না? a প্লাস বি হোল স্কোয়ার ফর্ম, দেখো এখানে একটা বি এর সাথে একটা 1 গুণ করলাম, 1 এর উপরে স্কোয়ার দিলাম, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তার মানে এই ফর্মুলাটা আমরা ইউজ করব, বি প্লাস 1 হোল স্কোয়ার, আর এ পাশে আসবে বি মাইনাস 1 হোল স্কোয়ার। হ্যাঁ, বি প্লাস 1 হোল স্কোয়ার, আর এটা আসলে কি বি মাইনাস 1 হোল স্কোয়ার। ওকে, দুই পাশে কিন্তু হোল স্কোয়ার চলে আসছে। ওকে, এবার আরেকটা কাজ করি আমরা, যেহেতু এই পাশে স্কোয়ার আছে, আমার এখানে একটা √ও দরকার, এই পাশে কোনো কিছু নাই, তাহলে আমি যেটা করব উভয় পক্ষকে
বর্গমূল করে দিব, উভয় পক্ষকে কি করব, বর্গমূল করে দিব। তো বর্গমূল করে দিলে কি দাঁড়ায়, বর্গমূল করে দিলে আমার এই পাশে রুট ওভার চলে আসে, রুট ওভার 1 প্লাস পি, আর এখানে চলে আসে রুট ওভার 1 মাইনাস পি, তাই না? আচ্ছা, সমান এই পাশে আসে বি প্লাস 1 আর এখানে আছে বি মাইনাস 1, ঠিক আছে? এই যে জাস্ট কি করলাম, a প্লাস বি আর a মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা, জাস্ট বর্গমূল করলাম, দ্যাটস ইট। ওকে, এখন আমাকে খেয়াল করতে হবে আমাকে কি বলছে, রুট ওভার 1 প্লাস পি প্লাস রুট ওভার 1 মাইনাস পি। হ্যাঁ, তার মানে আমি বুঝতে পারতেছি এটা যোজন বিয়োজন করলে আমার কিন্তু মিলে যাচ্ছে। তাহলে রুট ওভার 1 প্লাস পি প্লাস রুট ওভার 1 মাইনাস পি, আবার রুট ওভার 1 প্লাস পি মাইনাস রুট ওভার 1 মাইনাস পি, এই পাশে যোজন বিয়োজন করো, বি প্লাস 1 প্লাস বি মাইনাস 1, বি প্লাস 1 মাইনাস বি প্লাস 1। হ্যাঁ, তো দেখতে পাচ্ছি এখানে -1 +1 কাটা, বি কাটা, 2b ডিভাইডেড বাই 2, 2 কাটা সমান b। এই তো b সমান এইটা। ক্লিয়ার? করা শেষ? পানির মতো সহজ, এক্স্যাক্টলি। ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আরেকটা সিকিউ আমরা দেখি। আবার কিছু একটা দেওয়া আছে, আমাদেরকে বলছে দেখাও যে এইটা সমান এইটা, এই আগের একটা অঙ্ক বলছি এটা ট্রাই করো, ওই সেম জিনিস। হ্যাঁ, ওকে, সেম জিনিস আগের অঙ্কটার মতো। প্রমাণ করো যে এইটা সমান এটা। এই প্রত্যেকটা অঙ্ক আমরা করছি, যদিও প্রথমটা নিজে ট্রাই করবা। হুম, আগের একটা অঙ্ক দেখাইছিলাম ক নাম্বার, সেম অঙ্ক আসছে। এই অঙ্কগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা ক নাম্বারের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে এই টাইপের অঙ্কগুলা, এই টাইপের অঙ্কগুলো ক নাম্বারের জন্য আসে, ছোট অঙ্ক, দ্যাটস ওয়াই প্রত্যেকটা ক নাম্বারে দেখবা সিমিলার টাইপের একটা ম্যাথ আসে। ক্লাসেও আমরা করাইছি, এমসিকিউ ক্লাসেও আমি করাই দিছি। ওকে, এটাও সহজ অঙ্ক, তারপর করে দিচ্ছি, সমস্যা নাই। বলছে y ইকুয়াল টু এত, প্রমাণ করো যে এটা 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 সমান এটা হবে। ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তো এখানে বলছে পি কিউ আর কিউ আর এইটা সমান কি লিখতে পারি আমরা, এইটা সমান আমরা লিখতে পারি কিউ স্কোয়ার সমান হচ্ছে পি আর। এটা কি বুঝতে পারছো কেমনে লিখছি কিউ স্কোয়ার সমান পি আর? না বুঝতে থাকলে এইভাবে দেখো, না বুঝে থাকলে দেখো, পি বাই কিউ সমান কিউ বাই আর। কিউ কিউ গুণ করে দাও আর আর কিউ স্কোয়ার, পি আর আর গুণ করে দাও পি আর। হ্যাঁ, ক্রমিক সমানুপাতিক আর কি। কিউ স্কোয়ারের মান পাইছি আমি পি আর। এবার এটা সমান ওইটা প্রমাণ করতে হবে। তো লেফট সাইড যেটা করব প্রথমেই, এটা দিয়ে সবগুলোর সাথে গুণ করে দেই, তাহলে চলে আসবে পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার 6 প্লাস পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই কিউ টু দি পাওয়ার 6, পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার 6, এরকম কিছু একটা আসছে। সো এখন যে কাহিনীটা আমি করব সেটা হচ্ছে, উপরে খেয়াল করো, পি টু দি পাওয়ার 4 থেকে পি টু দি পাওয়ার 6 কাটে দেবো, তাহলে থাকবে পি স্কোয়ার। কিউ টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 6 কেটে দেবো, নিচে থাকবে কিউ স্কোয়ার। আর টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 6 কেটে দেবো, নিচে থাকবে আর স্কোয়ার। ওকে, তবে নিচের গুলো একটু লিখি আগে, নিচের গুলো আগে একটু লিখি। নিচে থাকতেছে আমার এটার পি স্কোয়ার, এটার থাকতেছে কিউ স্কোয়ার, এটার থাকতেছে আর স্কোয়ার। এবার আসো উপরে আমি মান বসাবো, এমন ভাবে মান বসাবো যাতে যেটা পি আছে নিচে, উপরে আমার সেটা পি আকারে চলে আসে। তুমি একটা জিনিস চিন্তা করো, কিউ স্কোয়ার এইটার মানে হচ্ছে পি আর, তাহলে কিউ টু দি পাওয়ার 4 এটার মান কি হবে, পি আর এর উপরে স্কোয়ার হবে, তাই না? কিউ টু দি পাওয়ার 4 কি হবে, এটার উপরে স্কোয়ার, এটার উপরেও স্কোয়ার। সো এই যে কিউ এর জায়গায় আমি পি আর হোল স্কোয়ার বসাইছি, তার সাথে রয়ে গেল আমার আর টু দি পাওয়ার 4। এবার আসো কিউ, তাহলে আমার উপরেও কিউ বানাইতে হবে। এখানে আছে পি আর টু দি পাওয়ার 4, পি আর টু দি পাওয়ার 4, তাহলে আমার উপরে যদি কিউ বানাইতে হয় তাহলে পি আর, হ্যাঁ এরকম আছে, কিউ স্কোয়ার সমান হচ্ছে পি আর, আর উপরে আমার আছে পি আর টু দি পাওয়ার 4, তাহলে এই পাশেও যদি টোটালটার উপর 4 দেই,
এই পাশেও টোটালটার উপরে কি করতে হবে 4 দিতে হবে। সো আমি এটাকে লিখতে পারবো কিউ স্কোয়ার তার উপর 4 বা কিউ টু দি পাওয়ার 8। আর এখানে আছে আর স্কোয়ার, তার মানে উপরেও আমার কি নিয়ে আসতে হবে আর নিয়ে আসতে হবে। ঠিক তেমনি পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4, তাহলে আমি এটাকে যদি কিউ স্কোয়ার আছে সমান হচ্ছে কি পি আর, এটাকে যদি কিউ টু দি পাওয়ার 4 বানাইতে চাই কি করতে হবে স্কোয়ার দিতে হবে, এইটার উপরও স্কোয়ার দিতে হবে। তাহলে এই যে দেখো কিউ টু দি পাওয়ার 4 আছে, এটার জন্য আমি কি করব পি আর এর উপরে স্কোয়ার দিব। ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার ভাইয়া? ওকে, তো এই ম্যাথটা আমি করাইছি ক্লাসে, আমার এখনো মনে আছে। তো এখানে দেখতে পাচ্ছ আসতেছে আমার পি স্কোয়ার আর টু দি পাওয়ার 4 পি স্কোয়ার প্লাস এটা কাটাকাটি করলে থাকবে কিউ টু দি পাওয়ার 6 প্লাস এখানে থাকতেছে পি টু দি পাওয়ার 4 পি স্কোয়ার আর স্কোয়ার। তো খেয়াল করে দেখো এই পি স্কোয়ার কাটা যায়, এই আর স্কোয়ার কাটা যায়, তাহলে এখানে থাকতেছে আর টু দি পাওয়ার 6 কিউ টু দি পাওয়ার 6, এখানে থাকতেছে পি টু দি পাওয়ার 6। আমার ডান পাশে আছে কি উল্টাটা, হ্যাঁ, সমান পি টু দি পাওয়ার 6 কিউ টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 ইকুয়াল টু রাইট সাইড। বলছি এটা নাকি পুরোপুরি পানি ভাত। বলছে আমার তো সেকেন্ড লাইনেই শেষ ম্যাথ। ওকে, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে। বাট পরীক্ষার খাতায় আসলে সেকেন্ড লাইনে ম্যাথটা শেষ করো না, 2-3 লাইন করো, স্যাররা নইলে কষ্ট পেয়ে যাবে এত তাড়াতাড়ি তুমি কিভাবে শিখলা। ঠিক আছে, ওকে। ওকে, গ নাম্বার এই টাইপের ম্যাথও খুবই ইম্পর্টেন্ট, অনেকবার আসছে। এই জন্যই আসলে মূলত এটা কিউ সলভিং এ রাখা হয়েছে, তোমাদের ক্লাসও আমি করাইছি এগুলো। যে আমরা যখন দেখছি y প্লাস 7m y মাইনাস 7m এই টাইপের কিছু একটা জিনিসপত্র আছে, তার মানে বুঝতেছি y এর নিচে যদি একটা 7m থাকে তারপর যদি যোজন বিয়োজন করি তাহলে আমি এই জিনিসটা পাই। আবার y প্লাস 7n y মাইনাস 7n, তার মানে y এর নিচে যদি একটা 7n থাকে তারপর যদি যোজন বিয়োজন করি তাহলে এরকম একটা জিনিস পাই। তো এইটার জন্য আমরা যেটা করব যে দেওয়া আছে y সমান 14mn আর m প্লাস n, হ্যাঁ। তো আমার y এর নিচে প্রথমে কি দরকার 7m দরকার, তাহলে আমি উভয় পাশে 7m দিয়ে ভাগ করে দেব। উভয় পাশে আমি কি করলাম 7m দরকার, এই জন্য 7m দিয়ে ভাগ করে দিয়েছি। তো ভাগ করে দেওয়ার ফলে আমার এই m আর এই m কাটা চলে যায়, আর এই 7 আর এই 14 কাটলে 2 থাকে, তাহলে আমার আলটিমেটলি থেকে যায় এরকম কিছু একটা y ডিভাইডেড বাই 7m সমান হচ্ছে টুয়াইস n আর থাকে m প্লাস n। ওকে, এখন আমি যোজন বিয়োজন যদি করি তাহলে থাকবে y প্লাস 7m y মাইনাস 7m 2n প্লাস m প্লাস n 2n মাইনাস m মাইনাস n, এরকম কিছু একটা। তো এইটা সমান আমি লিখতে পারবো আসলে 2n 3n প্লাস m, এইটা সমান লিখতে পারবো n মাইনাস m। এটা মনে করি 1 নম্বর সমীকরণ। আর কি দরকার, আর দরকার হচ্ছে y এর নিচে একটা 7n, তাহলে আমার যেটা দেয়া ছিল y সমান 14mn mn আর হচ্ছে m প্লাস n দরকার হচ্ছে নিচে একটা 7n, তাহলে এবার নিচে একটা 7n এই পাশেও দিই, নিচে একটা 7n এই পাশেও দেই, হ্যাঁ। তো যে কাহিনীটা ঘটবে সেটা হচ্ছে এই n আর এই n কাটা যাবে, এই 7 কেটে 2 থাকবে, আলটিমেটলি আমার কাছে থেকে যাবে y ডিভাইডেড বাই 7n সমান হচ্ছে টুয়াইস m প্লাস n। এখন যদি আমি একটু যোজন বিয়োজন করি তাহলে থাকবে y প্লাস 7n y মাইনাস 7n ইকুয়াল টু 2m প্লাস m প্লাস n আর 2m মাইনাস m মাইনাস n, হ্যাঁ। তো আলটিমেটলি আমার কাছে যেটা থাকছে সেটা হচ্ছে এখানেই লিখি, হ্যাঁ, 3m প্লাস n আর এটা থাকছে আমার m মাইনাস n। ওকে,
আমার যেটা দরকার সেটা হচ্ছে এই দুইটার যোগফল, তাই না? এই যে এইটা আর এই যে এইটার যোগফল দরকার। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। ধরো 1 এর সাথে যদি তুমি 2 নাম্বার সমীকরণকে যোগ করে দাও, তাহলে যেটা পেয়ে যাচ্ছ y প্লাস 7m, আর এটা পাচ্ছ y মাইনাস 7n, সরি 7m প্লাস y প্লাস 7n y মাইনাস 7n। হ্যাঁ, এইটা সমান, পাশে আর লেখার জায়গা নাই, দ্যাটস এই পাশে লিখছি। এই যে এই জিনিসটা 3n প্লাস m n মাইনাস m প্লাস 3m প্লাস n m মাইনাস n, এরকম কিছু একটা থাকতেছে। এরকম কিছু একটা থাকতেছে। তো দেখা যায় ভাইয়া এইখানে n মাইনাস m আছে, এই পাশে যদি n মাইনাস m থাকে তাহলে আমি আরেকটু ছোট করে ফেলতে পারি। তো এটা ছোট করার লক্ষ্যে আমি যেটা করব 3n প্লাস m, এটা n মাইনাস m ই থাকুক, এবার সেটা মাইনাস কমন নিব, এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটাকেও আমি n মাইনাস m বানায় ফেলবো। দেখো -1 কমন নিয়ে এটার সাথে গুণ করে দিছি, উপরেরটার তো কোনো চেঞ্জ নাই। সো লসাগু করো n মাইনাস m, n মাইনাস m চলে গেছে, 3n প্লাস m মাইনাস 3m মাইনাস n, তো থেকে যাবে তোমার n থেকে এটা যাবে টুয়াইস n, আর এখান থেকে যাবে মাইনাস টুয়াইস n, টুয়াইস m। তো n মাইনাস m, এটা 2 যদি কমন যায় n মাইনাস m, n মাইনাস m, কাটাকাটি করলে 2, এটা মান হচ্ছে 2। হ্যাঁ, অ্যান্সার 2 আমি দেখতে পাইছি, অনেকেই আমার আগে অ্যান্সার বলছো। ভেরি গুড, দ্যাটস ভেরি গুড। ঠিক আছে, খুবই ভালো। দেখা যায় না? কি দেখা যায় না ভাইয়া? কোন জায়গায় দেখা যায় না? বলছে 11.2 থেকে অঙ্ক করান। 11.2 থেকে তো অঙ্ক করানো হয়েছে, তুমি কই ছিলা? ক্লাস করো নাই? বলছে অনুরূপ ভাবে লিখলে হবে না ভাইয়া, অনুরূপ ভাবে লিখো না, এখানে এখানে তুমি পুরাটাই করে দেখো, করে দেখাও। অঙ্ক তো খুব বেশি বড় না যে তোমার অনুরূপ ভাবে লিখতে হবে। অনুরূপ ভাবে লেখার দরকার নাই, তুমি পুরোটাই এই পুরো পার্টটুকু করবা। ঠিক আছে? বলছে আমি যদি এটাতে ওয়াই এর মান বসাই দিতাম তাহলে কি হতো? ওয়াই এর মান, ওয়াই এর মান, ওয়াই এর মান কোথায় বসাবা তুমি? ও আচ্ছা, ওয়াই এর মান এখানে বসায় তারপর করতে যাচ্ছ? আহ দেখতে পারো। হুম, দেখতে পারো। হ্যাঁ, হতো হতো, বড় হইতো। হ্যাঁ, করা যেত, করা যেত, এটাও করা যেত। বাট আমাকে যেহেতু এই ফরম্যাটের মানটা চাইছে, দ্যাটস আমি এইভাবেই মানটা বের করছি। হুম, এটা ইজি। বলছে 23-এর গ নম্বরটা একটু বোঝান। 23-এর গ, 23 কোনটা ছিল ভাইয়া? 23-এর গ কোনটা বুঝো নাই? এটা তো খ। 24 এটা। 23-এর খ। এই একটা হোমওয়ার্ক দিছি, এটা তোমাকে কি বোঝাবো? এটা এই সেম অঙ্ক আমি ক্লাসে করাইছি তো। তুমি ক্লাসটা ভালো করে দেখো। ঠিক আছে? ক্লাসটা ভালো করে দেখো। তুমি ক্লাসটা করো নাই তাহলে। এই সেম অঙ্ক আমি ক্লাসে করাইছি তো। যে 10 সামথিং% বাড়ছে, সামথিং% হ্রাস হইছে ক্ষেত্রফল। এটা ক্লাস, তুমি ক্লাস ভালো করে দেখো। একটা হোমওয়ার্ক দিছি, তুমি সেটাও যদি আমার ক্লাসে বুঝাই দিতে হয়, তো তোমাকে আমি হোমওয়ার্ক কি দিব বলো? ক্লাসে করানো হইছে বলেই তো এটাকে হোমওয়ার্ক দেওয়া হইছে ভাইয়া। তুমি ক্লাসটা ভালো করে দেখো, তাহলেই তো হচ্ছে। ওকে, ওকে। বলছে কি আমি 11.2 করছি, ক্লাসে করাইছেন 11.2, কোন ক্লাসে করাইছেন প্লিজ বলেন ভাইয়া? নুজহাতুল আরশা নুজহাত, তুমি 11.2 কোন ক্লাসে পড়াইছি এইটা তো তোমাকে বলা যাবে না। তুমি পুরো সবগুলা লেকচার করবা। হ্যাঁ, এটা তো তোমার অবশ্যই করতে হবে। তুমি ক্লাস কেন বাদ দিচ্ছ? এই জিনিসটা ভাইয়া খুবই ব্যাড হ্যাবিট। তুমি যখন একটা ক্লাস বাদ দিবা, তুমি পরের ক্লাসের কিছু কন্টেন্ট এমনিই বুঝবা না। তোমাদেরকে বারবার বলি ভাইয়া ক্লাসটা বাদ দিও না। ক্লাস যদি বাদ হয়ে যায়, সময় যদি না থাকে, তুমি অ্যাটলিস্ট ক্লাস নোটটা ডাউনলোড করে ক্লাসে কি কি ম্যাথ করানো হয়েছে সেগুলো দেখো এবং হাতে প্র্যাকটিস করো। যদি বুঝতে পারো তো ভালো, যদি না বুঝতে পারো তাহলে ক্লাসের ওই জায়গার ভিডিওটা একটু দেখো। তো এটা তো বলা যাবে না এটা তোমার ক্ষতি করা। তুমি ক্লাস বাদ দিচ্ছ কেন? তুমি ক্লাসগুলো করো।
বলছে আমি যথেষ্ট পরিমাণ অঙ্ক অনুশীলন করলেও পরীক্ষার হলে গিয়ে কিছু একটা ভুলে যাই, কিছু একটা উপায় বলে মনে রাখার। এটাই হচ্ছে প্রবলেম, যে তুমি ভুলে যাও আর তুমি মনে রাখতে চাও। এটা হচ্ছে তোমার সবচেয়ে বড় প্রবলেম। ম্যাথ তুমি কেন মনে রাখবা? তুমি ম্যাথ প্র্যাকটিস করবা এমন ভাবে যাতে মানে তুমি ম্যাথটা বুঝবা এবং সেই অনুযায়ী তুমি প্র্যাকটিস করবা হাতে করার। হ্যাঁ, তুমি কেন ভুলে যাবা? ম্যাথ ভুলে যাওয়ার কি আছে? তুমি লজিক বুঝবা, এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কি করতে হচ্ছে, স্ট্র্যাটেজি। হ্যাঁ, তখন তুমি যখন বারবার প্র্যাকটিস করবা, তুমি ওটা ভুলে যাওয়ার তো কিছু নাই। তুমি যে জিনিসটা বোঝো, হ্যাঁ, সেই জিনিসটা তুমি ভুলে যেতে পারো না। যে তুমি ১০০ টাকা নিয়ে বাজারে গেছো, তুমি ৫০ টাকার শপিং করছো বা ৬০ টাকার শপিং করছো। তুমি কয় টাকা ফেরত পাবা এটা তো নিশ্চয়ই তুমি মুখস্থ করে যাও নাই। যে আমি ৪০ টাকা ফেরত পাবো। কখনোই তুমি মুখস্থ করে যাও নাই। তাই না? তো এটা মনে রাখার উপায় কি? তুমি ৩৯ টাকার বাজার করলে কয় টাকা ফেরত পাবে এটা কি তুমি মুখস্থ করে যাও? সো এটা তুমি বুঝো, রাইট? সো এইভাবে তোমাকে ম্যাথকে প্র্যাকটিস করতে হবে। এটা মনে রাখার কিছু নাই। তার মানে তুমি অঙ্ক মুখস্থ করতেছো। তুমি ভাইয়ার অনুশীলন দেখো এবং টানা মুখস্থ করো। আমার আপন ছোট বোন, ও এরকম ছিল জানো? ওকে তুমি ম্যাথ দাও, ও পারবে না। ওকে বলো অমুক অনুশীলনীর তমুক নাম্বার ম্যাথ এটা। ও উত্তর সহ তোমাকে মুখস্থ লিখে দিবে। তুমি পরীক্ষার হলে ম্যাথ আসছে। ধরো শফিক আর রফিক দিয়ে, হ্যাঁ? তো শফিক আর রফিক দিয়ে ম্যাথ ঠিকই আসছে। কিন্তু বইয়ে যে সংখ্যা ছিল, ওই সংখ্যাটা ওরা প্রশ্নে চেঞ্জ করে দিছে। ও এটা জানে না। ও বইয়ের যেই উত্তর, সেই উত্তরের সাথে মিলায় সেই অঙ্ক করে চলে আসবে। মানে ও পুরা অঙ্ক উত্তর সহ মুখস্থ করে যাইত। ইভেন ও এত ট্যালেন্টেড, ও সরল অঙ্ক মুখস্থ করত একটা সময়। ও শুনলে আমাকে মারতো এখন জানি। বাট ও শুনবে না। ও অনেক দূরে থাকে, কানাডাতে থাকে এখন। তো ঐজন্য বলতেছি আরকি, সাহস পাচ্ছি। তো ও এত ট্যালেন্টেড ছিল, সরল অঙ্ক সব মুখস্থ করে যাইত পরীক্ষার হলে। পরে গিয়ে 9-10 এ গিয়ে আসলে একটু বোঝা শুরু করছে। তো তখন হচ্ছে ও বুঝে করে। মানে এরকম ট্যালেন্টেড হইতে যায়ও না। এরকম ট্যালেন্টেড সবাই হয় না। হ্যাঁ? সো অঙ্ক মুখস্থ করে হবে না। একসময় গিয়ে ধরা খেয়ে যাবা। তো অঙ্ক প্র্যাকটিস করে বুঝবা, বুঝে করার চেষ্টা করবা। তাহলে ভুলে যাবা মাস্ট। ওকে? বলছে আগের অঙ্কের গ দেখান। এই আগের অঙ্কের তো গ দেখাইছি বাবা, কোনটা? এই যে এটা আগের অঙ্কের গ। এটা কি বুঝো নাই? এটা তো সহজ। কইছিলা? সো হোয়াটএভার, এটা গেল। আর এটা হচ্ছে তোমার একটা হোমওয়ার্ক থাকবে আরেকটা, যে একটা আয়তাকার জমির ক্ষেত্রফল 12 হেক্টর, কর্ণের দৈর্ঘ্য ৫০০ মিটার, ওই জমির দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যথাক্রমে 3:4 এবং 2:3। এই জিনিসটা কিন্তু বুঝাইছিলাম যে এই জায়গাতে আমরা ভুল করি। ক্লাসে আমি বলে দিছি যে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত মানে কি? এই দুইটাই কিন্তু দৈর্ঘ্য, আর এই দুইটাই কিন্তু প্রস্থ। এই জায়গায় আমরা ভুল করি। এটা 31 না, কিন্তু এটা 3। হ্যাঁ? দাড়ি দিছে। এই দুইটাই কিন্তু প্রস্থ। এটা খেয়াল রাখবা। আয়তকার জমিটির ক্ষেত্রফল কত, অপর জমির ক্ষেত্রফল নির্ণয় করো, প্রদত্ত জমি। এটা হোমওয়ার্ক। ওকে? তো আজকে এই পর্যন্তই। শেষ দিয়ে বুঝো নাই মাহাতাব, তুমি যেটা করবা সেটা হচ্ছে ক্লাস শেষে ওই জায়গাটুকু আবার দেখো। বুঝবা ইনশাল্লাহ। হুম? হাতে করো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাস কি তোমাদের সাথে আছে আমার আর? আর মনে হয় নাই। ঠিক আছে? সো এই কোয়ার্টারে এটাই হতে পারে শেষ দেখা। দোয়া করো, ভালো থেকো। তোমাদের সাথে দেখা করে খুব ভালো লাগলো। আর ২৫ তারিখ চিটাগং কে আছো? ২৫ তারিখ ইনশাআল্লাহ চিটাগং থাকছি। আর ২ তারিখ ইনশাআল্লাহ ঢাকা ফ্যান্টাসি কিংডম থাকছি। এলজিপিএ সংবর্ধনা প্রোগ্রামে। যদি ফ্রি থাকো চলে আসো। দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। টাটা, বাই বাই। আসসালামু আলাইকুম।